আপনার তো কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিলেন, তাই না? জি, কোথা থেকে অ্যারেস্ট হয়েছিলেন আপনি? আমি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলা এই ইওনো অফিস থেকে অ্যারেস্ট হয়েছিলাম। আসলে আমার ওইখানে দাপ্তরিক কিছু কাজ ছিল। সেক্ষেত্রে আমি যখন গেছিলাম তখন এই আপনার থানার ওসি সরাসরি আমাদেরকে গ্রেপ্তার করে। এটা কত তারিখে এটা? এটা ফেব্রুয়ারির 13 তারিখে। কোন সময়? দিনের বেলা? এই- না না, এটা দুপুর সাড়ে 11টার দিকে আমাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার সময় আমাকে মারধর করা হয় এবং বকাঝকা করা হয় এবং আমাকে সন্ত্রাসী তকমা দিয়ে আমাকে গ্রেপ্তার করে। এই মারধরটা কারা করেছে? এই মারধর করছে আপনার পুলিশ কনস্টেবল এবং ওসি সাহেব নিজেই। মানে কাশিয়ানি, কাশিয়ানি, মুকসেদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, সেই সেই সব এলাকা তো একেবারে আওয়ামী লীগের বঙ্গবন্ধু প্রেমিক মানুষে ভর্তি। সেইখানে ওসি আপনাকে মারধর করলো? হ্যাঁ, মানে তখন তো আপনার যে প্রশাসন, এটা তো বর্তমান ইউনূসের পেটোয়া বাহিনী হিসেবে খ্যাত। সেক্ষেত্রে প্রশাসন আহ, নিজেই ইউনূসের পক্ষ নিয়ে আমরা যারা ছাত্রলীগের এবং বঙ্গবন্ধুর আদেশের সৈনিক আছি, আমাদের উপরে ব্যাপক নির্যাতন এবং নিপীড়ন চালাচ্ছে। ওসি মারধর করার সময় আপনি কি বললো? আমাকে গ্রেফতার করার সময় বকাঝকা দিল এবং বলল যে আহ, সন্ত্রাসী কার্যকলাপ করো। তা আমি উত্তরে বললাম যে দেখেন, আমি রাজনীতি করি ঠিক আছে, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমি একটা মসজিদে দীর্ঘ 9 বছর যাবৎ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি। সেক্ষেত্রে আমার কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নেই যে মানুষের সাথে খারাপ আচরণ বা কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপে আমি লিপ্ত। তা সেই ক্ষেত্রে বলে যে হারামির বাচ্চা, তোকে আগে জেলে নেই, তারপরে বোঝাবো যে তুই কোন ধরনের লোক। আসলে মানে ওইখান থেকে ওই ওইখান সময়টা, থেকে আপনি ওইখান থেকে আপনাকে কোথায় নিয়ে গেল প্রথমে? ওইখান থেকে প্রথমে কাশিয়ানী থানায় নেওয়া হলো। থানায় নিয়ে সর্বোচ্চ আমাকে 5 মিনিট সময় দিছে। আহ, এমনকি আমার বাড়ির লোকজনও সঠিকভাবে জানতে পারেনি যে আমি অ্যারেস্ট হয়েছি। সঙ্গে সঙ্গে ভাড়া করা একটা প্রাইভেট কার ছিল, সেটাতে করে আমাদেরকে সদর আহ, থানায় পাঠিয়ে দেওয়া হলো। আদালতে ছিল? আদালতে? না, তখন আমাদের সদর থানায় আধা ঘন্টার মতো রাখছিল এবং দুপুরে লাঞ্চের টাইম ছিল। আপনার ম্যাজিস্ট্রেট যে ছিল উনি তো নেমে গেছিল, তাই সেই ক্ষেত্রে আমাদের আদালতে উঠানো হয়নি। ওই আপনার যে জিয়াউর ছিল উনি উপর থেকে কাগজপাতি সই করে এনে আমাদের সরাসরি জেল হাজতে প্রেরণ করেছে। কোন জেল হাজতে? এটা গোপালগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। কোন সময় গিয়ে পৌঁছলেন এমনি এমনি কারাগারে? আমরা জেলখানা কারাগারে পৌঁছাইছি 4:30টার দিকে। আপনার সাথে আরো ছিল লোকজন? হ্যাঁ, আমার সাথে ছিল, আমার এক ফ্রেন্ড ছিল। দুজনকে একসাথেই অ্যারেস্ট করছিল। আরো কিছু আসামি ছিল। এই সবাইকে একসাথে করে এরপরে পুলিশ ভ্যানে করে আমাদের কারাগারে পৌঁছায় দিছিল। আমরা 4 জন ছিলাম। আপনার ফ্রেন্ডটার নাম কি? ফ্রেন্ডের নাম শেখ নাহিদ। এমনি জেল জেলখানায় নেওয়ার পরে কি করলো? জেলখানায় নেওয়ার পরে আমাদের তো, আমরা তো সকালবেলায় খাওয়া দাওয়া করে গেছিলাম। তো সেক্ষেত্রে ওনাদেরকে আমরা বলছিলাম দেখেন আমরা তো সকালবেলায় খাওয়া দাওয়া করছি, আর জেলখানায় তো আমাদের পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, আর জীবনের প্রথমেই জেলখানার দরজা দিয়ে ঢুকলাম। তাই সেক্ষেত্রে ওনাদের অনুরোধ করছিলাম আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন এবং পানির, তাহলে আমরা একটু ক্ষুধা নিবারণ করতে পারি বা পানির তেষ্টা মেটাতে পারি। তো সেক্ষেত্রে বললো যে পানি ভিতরে যায় খাও, আর খাবারের ব্যবস্থা টাকা পয়সা কাছে থাকলে সেটা ব্যবহার করো, আর না হলে বাসায় যদি কেউ আসে পাবা, আর না হলে রাত্রের জন্য অপেক্ষা করো। তা আমরা ওই দিনে আর কোনো খাবার পাইনি। সেক্ষেত্রে আমরা জেল হাজতের ভিতরে রাতের বেলায় খাওয়া দাওয়া করছি। কি খাবার দিল রাতের বেলা? রাতের বেলায় খাবার দিছিল, প্রথমে তো আমাদেরকে নিয়ে রাখছিল যেটাকে আপনার ইয়ে বলে, এই আমদানি ঘর। আমদানি ঘরে রাখছিল। ওইখানে মানে পরিবেশটা এত বিশ্রী, যেটা মনে করেন যে ডাস্টবিনে থাকা আর ওইখানে থাকা সেম ব্যাপার। তা সেক্ষেত্রে আমাদের রাতে খাবার দিছিল ডাউল আর আপনার সবজি সিদ্ধ, মানে কোনো প্রকার ঝাল
তেল নুন ছাড়াই এই প্রকার খাবার, আর সাথে কিছু ভাত দিছিল। ভাত দিচ্ছিল না? জি জি জি। এরপর ওই রাত্রে এমনি আপনাকে কোন জায়গায় নিয়ে রাখতো ওই রাত্রে? ওই ওই রাত্রে আমাদেরকে আমদানি ঘরে রাখছিল, এবং ওইখানে যারা কারারক্ষী ছিল তাদেরকে আমি অনুরোধ করছিলাম যে ভাই আমার তো ওনারা ব্যাপক আকারে মারধর করছে, চর থাবর দিছে, আমার শরীর ফুলে গেছে, আমাকে কিছু মেডিসিন বা ওষুধ দেন, এটা খেয়ে হয়তো ব্যথাটা কমবে। তা সেক্ষেত্রে ওনারা কোনো ব্যবস্থা করতে পারেনি, এমনি বলছিল সকালবেলায় আমাদের যে কারা ডাক্তার আছে সে আসলে ওনাকে রিপোর্ট করে এরপরে আপনি কি করবেন, ওষুধ নিয়ে খাবেন। তা সেক্ষেত্রে আমাদের যারা গোপালগঞ্জ বা গোপালগঞ্জের বাহিরে সদরে এবং সদরের বাহিরে যে সকল উপজেলার ভাই ব্রাদার ছিল সকলের সাথেই তো কম বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরবর্তীতে ওনারা আমাদের বিষয়ে জানতে পেরে কিছু মেডিসিন কারারক্ষীদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর কিছু খাবার। এমনি আপনাকে যেদিন আটক করা হয় গোপালগঞ্জে মনে করেন 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে বাংলাদেশে অন্য কোথাও কিছু না হলো গোপালগঞ্জে আমরা অনেক প্রতিবাদ দেখেছি। অনেক মানুষ রাস্তাঘাটে হাজার হাজার মানুষ দেখেছে, তারা প্রতিবাদ। আপনি কি ওসব প্রতিবাদে অংশ নিয়েছিলেন? জি জি অবশ্যই, আমি সবগুলা প্রতিবাদে অংশগ্রহণ করেছিলাম, এবং আমি দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের কথাও আমি বিভিন্ন ভাষণে বলেছি। সেই ক্ষেত্রে স্থানীয় যারা বিএনপি জামাত আছে এরা আমাকে সর্বক্ষণিক টার্গেটে রাখছিল যে কখন আমাকে আক্রমণ করা বা জেল হাজতে প্রেরণ করা যায়। এই বিএনপি জামাত 5ই আগস্টের আগে কি দেখতেন আপনারা? এই বিএনপি জামাত 5ই আগস্টের আগে আমি একটা বিষয় জানতাম যে গোপালগঞ্জ জেলায় 100% মানুষ আওয়ামী লীগ পন্থী এবং আওয়ামী লীগকে ভালোবাসি, কিন্তু পরবর্তীতে আমি আসলে হতবাক যে এত বিএনপি এবং জামাত কোথা থেকে আসলো। আসলে এরা আমাদের ছত্রছায়ায় ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি। মানে আপনারা এদেরকে আশ্রয় দিয়ে রাখছিলেন আগে, তাই না? এখন বলতে আমরা কিভাবে সেটা আমি বলতে পারবো না, আমাদের যারা ঊর্ধ্বতন নেতা বৃন্দ আছে হয়তো ওনারাই তাদেরকে আশ্রয় দিয়ে রাখছে, সেক্ষেত্রে হয়তো আমরা তাদেরকে চিনতে পারিনি। আসলে আমরা তো যারা ছাত্র রাজনীতি করি আমাদের তো সেভাবে আসলে তাদেরকে চেনার কথা না। যেখানে আপনি যেখানে ছিলেন ওই ওয়ার্ডের কোন নাম আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি পদ্মা 3-এ ছিলাম। সেইখানে আমাদের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আপনার লিঙ্কন ভাইও ছিল আমাদের সাথে, এবং আরো অনেকেই ছিল, আপনার পৌর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, সদরের সেক্রেটারি ছিল মানিক ভাই, আরো অনেকেই ছিল আমাদের সাথে। মানে এক রুমে এক সেলে, মানে ওই যে তিন যেটা বললেন, পদ্মা তিন। জি জি জি, পদ্মা 3-এ ছিলাম আমরা। পদ্মা তিনে আসলে মোট পদ্মা মোট কতজন ছিলেন আপনারা? আসলে পদ্মা 3-এ বলতে কি আমাদের যে রুমের ভিতরে রাখা হয়েছে ওই রুমের মানে আসামি রাখার ফ্যাসিলিটিস হচ্ছিল 45 জন। সেইখানে আমরা কোনো সময় 65 জন, এমনকি আমরা 70 জন পর্যন্ত ওই এক রুমের ভিতরে থাকছি। সেক্ষেত্রে আমি যখন পরবর্তীতে বেরিয়ে আসি তখন আপনার 71 জন ছিল। ওই ওই রুমটাতে টয়লেট কয়টা ছিল? টয়লেট টয়লেট ফ্যাসিলিটি 2টা ছিল, কিন্তু একটা আপনার খাওয়া দাওয়ার যে প্লেট থালাবাটি এগুলা ধুলাই করার জন্য নিজেরাই অফ করে রাখছি, আর একটা ব্যবহার করছি। সেক্ষেত্রে আমাদের আসলে খুবই কষ্ট হয়েছে, এমনকি নামাজ পড়ার জন্য কষ্ট হয়েছে। আর যখন নামাজের সময় হয়তো, বিশেষ করে আমি যখন জেলখানাতে ছিলাম তখন তো রমজান মাস শুরু হলো। রমজান মাসে একটু আমরা ব্যাপক ভোগান্তির মুখে, আমি এমনও দিন আছে 2 দিন না খেয়েও রোজা পালন করছি। ওই 71, 70, 71 সবাই তো আওয়ামী লীগের নেতা কর্মী, তাই না? জি 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 জি, সব আপনারা নেতাই কি এখানে। করতেন? আপনারা কিভাবে সময় কাটাতেন এখানে? আমাদের সময় সবসময় বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে, এবং আমাদের পরবর্তীতে যারা ছিল
যে সকল ভাইরা ছিল ওনাদের থেকে রাজনীতির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং রাজনীতির অভিজ্ঞতা সম্বন্ধে আলোচনা এবং গল্পগুজব করেই আমাদের সময়টা কাটতো। এবং আমার সবচেয়ে বেশি একটা সময় খারাপ লাগছে যখন রমজান মাসের পবিত্র ঈদ উল ফিতর পালন হয়। আসলে আমি তো পুরুষ মানুষের কান্না কখনো এভাবে দেখি নাই, তাও একসাথে এতগুলা পুরুষ মানুষ সবাই অজস্রে কান্নাকাটি করছে, কারণ সবাই পরিবার পরিজন রেখে মিথ্যা মামলায় এই ইউনুস বাহিনীর পেটোয়া বাহিনীর অভিযুক্ত মামলায় আমরা নির্দোষ মানুষগুলা জেল কাটতেছি, সেক্ষেত্রে সবাই অনেক কান্নাকাটি করছে। আপনি বললেন নির্দোষ মানুষ, আপনি যে আওয়ামী লীগ করেন তার কাছে তো এটাই আপনার দোষ, নির্দোষ কেমনে আপনি? এখন আওয়ামী লীগ করা যদি আমাদের দোষ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ করাই আবার আমাদের সুফল হবে ইনশাল্লাহ। তারপরে ওইখানে ওই যে 70-71 জন, এদের মাঝে মানে কোন ধরনের টর্চার করা হতো, খারাপ ব্যবহার করা হতো, এমন কোন ঘটনা আছে? জি 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 জি, এমন অহরহ ঘটনা আছে। খাবারের বিষয় নিয়ে ব্যাপক আকারে টর্চার করা হতো। ওইখানে ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে আমাদের কাছ থেকে কিছু সামগ্রী বিক্রি করা হতো। তা ওইগুলা মানে দ্বিগুণের চাইতো অতিরিক্ত দাম রাখতো। এবং আমাদের দাম যে তো নিবে, দাম নিবে না? আপনারা এতদিন ক্ষমতায় ছিলেন, ওরা মনে করছে এই লোকগুলো এতদিন ক্ষমতায় ছিল, এদের এত টাকা পয়সা, আমরা একটু বেশি দাম নেই তাদের থেকে, ওরা এইভাবে ভাবছে সেটা। না, আসলে তাদের ধারণা খুবই ভুল। আমরা তো সবসময় দেশ ও জাতির জন্য কাজ করে গেছি। আমরা তো এমনি অর্থ এমনি উপার্জন কাউকে করার জন্য জেল গেটে নিয়ে মারধর করা এমন কোন ঘটনা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন অহরহ অনেক ঘটনা আছে। আমাদের এক সিনিয়র ভাই সুশান্ত দাদা, ওনাকে জেল গেটে নিয়ে অনেকবার মারধর করছে। জাহাঙ্গীর ভাই আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওনাকেও জেল গেটে নিয়ে মারধর করছে। এবং তুরান তুরান ভাই ওনাকে নিয়েও জেল গেটে মারধর করছে। এরকম কি অনেককেই মারধর কারণে করছে। কি আর কারণে তাদের নিত কি কারণে নিয়ে যেত মারধর করতে? কি 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 কারণে নিয়ে যেত? এটা কিন্তু রিমান্ড ছিল না, কোনো কারণে নিয়ে যেত? ওইখানে এক কথায় রিমান্ড ছিল, মানে কিছু কিছু লোক জেল কারা কর্তৃপক্ষ টার্গেট করতো, তাদের বিরুদ্ধে অভিযোগ দিত যে আপনারা অনেক রাত জেগেছিলেন, অনেক জোরে জোরে কথা বলছেন, আপনারা বিভিন্ন জায়গায় হট্টগোল করেন, সমাবেশ করেন জেলখানার মধ্যে। আসলে চিন্তা এক করেন, কথায় আপনাদের আপনাদের স্বাস্থ্য নিয়ে তারা কত চিন্তিত ছিল, যে এই লোকগুলো যদি এত রাত পর্যন্ত জেগে থাকে তার শরীর খারাপ হতে পারে, জোরে 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 যদি কথা বলে তার স্বাস্থ্য খারাপ হতে পারে। তার কত যত্ন নিত আসলে আপনাদের। না, আসলে এমন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছিল আমরা বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার সৈনিক, সেক্ষেত্রে আমাদেরকে এই টর্চার গুলা করা হতো। আসলে আমাদের স্বাস্থ্যের বিষয়ে যদি কোনো কথা আসে, তাই সেক্ষেত্রে আমাদের অনেক ভাইরা সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছে এমন ভাবে যে মনে করেন যে তাদের আহ, শরীর থেকে রক্ত ঝরতো, এমন একটা পরিবেশ। সেইখানে আমরা ডাক্তারের কাছে সাহায্য সহযোগিতা চাইতাম। যিনি জেল ডাক্তার ছিল, সে আমাদের মানে ব্যাপক আকারে বিশ্রী ভাষায় মনে করেন যে গালি গালাজ করে আমাদের ওইখান থেকে বের করে দেওয়া হতো। তো সেক্ষেত্রে আমরা যখন বাইরের স্বজনরা ছিল ওই তাদেরকে চিন্তা ডাক্তারের করতাম। নামটা ওই ডাক্তারের নামটা মনে আছে? ডাক্তারের নামটা কি? ডাক্তারের নামটা আসলে আমরা তো ওনাকে সবাই ডাকতো ডাক্তার কদম আলী বলেই ওনাকে সম্বোধন করতো, কিন্তু ওনার মূল নামটা আসলে আমার জানা নেই। আর এমনি ওই মানে ওষুধপত্র কি দেওয়া হতো ঠিক মতো? ওষুধপত্র বলতে কি, দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টা সিরিয়ালে থেকে এরপরে ওনাকে বলার পরে হয়তো গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আর কোনো ওষুধই উনি দিত না। বলতো যে তোমাদেরকে এই ধরনের ওষুধ দিলে তোমরা আবার খেয়ে টেয়ে কোনো প্রকার ঝামেলা করলে এটা আমার ঘাড়ে পড়বে। এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আর কোনো ওষুধ দেওয়া হতো না। আমরা বলতাম যে আপনি আমাদেরকে চেক আপ করে যেই ওষুধ আমাদের প্রয়োজন সেটা আমাদেরকে দিন। ওই যে অত বেশি বোঝা যাবে না, যেটা দিচ্ছি এইটাই সেবন করো, আর তা না হলে বাইরে থেকে তোমাদের যারা স্বজন আছে তাদেরকে দিয়ে মেডিসিন আইনে তোমরা এটা সেবন করো। বাইরে থেকে মেডিসিন আনার ব্যবস্থা ছিল? বাইরের থেকে মেডিসিন আনার একটাই বিষয় ছিল, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমার যদি পুরনো কোনো রোগ ব্যাধি থাকে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী ওষুধ আনা যাইতো। কিন্তু নতুন করে
কোনো প্রকার ওষুধ এই ধরনের কিছু আনা যায় বাইরে বাইরে থেকে খাবার আনতে পারতেন আপনারা? না, 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 বাইরের কোনো খাবার ভিতরে প্রবেশ করতে দিত না। আর বিশেষ করে জেলখানার কিছু নিয়ম ছিল যে স্বজনদের সাথে মাসে ২ বার দেখা করার। তা সেইটা ওরা ১ বার করে দিছিল। মানে ২৫ দিন ৩০ দিন পর ১ বার দেখা করতে পারবে। আর ৭ দিন পর ১ বার ফোনে কথা বলতে পারবে, তাও ৫ মিনিট। আর যদি কিছু টাকা দেয়া হইতো ওনাদেরকে, সেক্ষেত্রে ১০ মিনিট কথা বলতে দিত। অস্ট্রেলিয়ার জেলে মুজিব, অস্ট্রেলিয়ার জেলে যারা আছে ফোন ব্যবহার করতে পারে, তারা ওদের হাতে ফোন আছে, ওদের হাতে প্লাস হচ্ছে ওরা কম্পিউটার ব্যবহার করতে পারে, কম্পিউটার ল্যাব আছে, কম্পিউটার ব্যবহার করতে পারে, তাদের জিম আছে, লাইব্রেরি আছে, এই ব্যাপারগুলো আছে। তারপর তাকে না প্রতি সপ্তাহে, কয়েক বছর আগের কথা বলবো, প্রতি সপ্তাহে $50 করে হাত খরচ দেয় আর কি। এখন কত দেয় না, হাত খরচ দেয় আর কি। অস্ট্রেলিয়ার জেলটা অনেক ভালো ছিল, তাই না? জি, জি। না, আমাদের আইন অনুযায়ী জেলের যেই রুলস গুলা ছিল, আসলে আমরা এই 5ই আগস্টের পর সেই রুলস গুলা আমরা জেলখানাতে পাইনি। কারণ আমি তো আগে কখনো জেলখানাতে যাইনি। পরবর্তীতে আমি জেলখানার যে রুলস গুলা শুনতে পাইলাম, সেক্ষেত্রে আমরা সেই রুলস এর ভিতরে কোনো কিছুই পাইনি। আমাদের উপরে ব্যাপক আকারে মনে করেন যে মানসিক টর্চার করা, যেটা মনে করেন যে গালিগালাজ, খারাপ ব্যবহার, এটাই তো আসলে মানুষের ব্যাপক আকারে ই করে। তোমার আত্মীয়-স্বজন কেউ দেখা করতে যেত? জি, জি। তোমার আত্মীয়-স্বজন কেউ দেখা করতে যেত? আত্মীয়-স্বজন বলতে পরিবারের ২ জন সদস্যের বেশি দেখা করতে পারবে না। আর যদি দেখা করতে হয় তাহলে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে এরপরে দেখা করতে হবে। তাও ২০ মিনিটের উপরে না। কি পরিমাণ টাকা, আত্মীয়-স্বজন দেখা করতে কি পরিমাণ টাকা দিতে হইতো? ২ থেকে ৩,০০০ টাকা দিতে হবে ২০ মিনিটের জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আত্মীয়-স্বজন যে আসতো, কে আসতো তোমার সাথে দেখা করতে? বিশেষ করে আমার বাবা এবং আমার ভাই আছে, ওনারা দেখা করতে আসতো। এবং আহ, কোনো নেতাকর্মী তো দেখা করার আসলে কোনো সুযোগই ছিল না। সেক্ষেত্রে আহ, তো তাদেরকে পুনরায় দেখা যাচ্ছে যে ওইখানে দেখতে পাইলে হয়তো অ্যারেস্ট করতো। কারণ সবসময় আহ, জেলের যে কারারক্ষীরা ছিল, ওরাও সবসময় জেলখানার বাইরে থেকে তথ্য দিত টিভির কাছে যে কোনো স্বজন বা কোনো সন্দেহভাজন আহ, ছাত্রলীগ বা আওয়ামী লীগ, যুবলীগের কোনো লোকজন এখানে আসছে কিনা। সেক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ওনারা কিছু তথ্য টিভির কাছে পৌঁছায় দিত। তোমার মা-বাবা কি ভয় পেত? তুমি যে জেলে, তোমাকে পরিবারকে ভয় দেখানো হতো? হ্যাঁ, সেটা তো আসলে আপনাকে বলাই হয়নি। আমি যখন জেলে ছিলাম, বিএনপি বা জামাতের কিছু লোকজন আমাদের বাসায় বা আমাদের পরিবার পরিজনদেরকে হুমকি দিত যে তোমার ছেলেকে জেল থেকে কখনো ছাড়াইতে পারবে না, বা তাকে যদি ছাড়াইতে হয় তাহলে আমাদের কিছু মোটা অঙ্কের টাকা দাও, সেক্ষেত্রে তোমার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করবো। আর তা না হলে পিডাব্লিউ মানে পুনরায় আরো কিছু মামলা তাকে লাগিয়ে জেলখানায় বসানো হবে, এরকম হুমকি আমাদের সবসময় ফ্যামিলিতে আসতো। কত বিপদ! এই পরিবারকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে এই কারণে তাদেরকে হুমকির মুখে? হ্যাঁ, 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 আমাকে জেলখানা থেকে বের করার জন্য ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। আমাদের সদর থানায় টাকা দিতে হয়েছে। আমাদের আহ, যে কাশিয়ানী থানা আছে ওইখানেও টাকা দিতে হয়েছে ওসি সাহেবদেরকে। তা না হলে ওনারা আমার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ দায়ের করে আমাকে পুনরায় আরো কিছু মামলা দিয়ে জেলখানায় রাখার জন্য ব্যবস্থা করে দিবে। এই জন্য ওনাদেরকে চুপ করানোর জন্য টাকা দিতে হয়েছে। তা না হলে আজকে আমি আপনার সাথে লাইভে আসতে পারতাম না। এখন জেলখানায় হয়তো আমার পচে গলে মরা লাগতো। এই যে ৩ লক্ষ টাকা কিভাবে দিচ্ছেন পরিবার? আপনার সদর থানায় ১,২০,০০০ টাকা দেওয়া লাগছে। এবং আমাদের কাশিনী যে থানা, এইখানেও আপনার ৭০,০০০ টাকা দেওয়া লাগছে। এবং বাদ বাকি আমার ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট এবং হাইকোর্টে খরচ গেছে। এই টাকাটা পরিবার কেমনে ব্যবস্থা করছে, এই ৩ লাখ টাকা? আসলে ভাই, আপনি যেসব প্রশ্ন করতেছেন, আমার চোখ দিয়ে পানি আসার মতো প্রশ্ন করতেছেন। কারণ আমার পরিবারের অ্যাবিলিটি ওই সময় খুবই খারাপ ছিল। সেক্ষেত্রে ওনারা ধার দেনা করে আমার জন্য টাকা সংগ্রহ করছে।
এমনকি আপনার এনজিও থেকে কিস্তিও নিছে আমাকে জেল থেকে ছাড়ানোর জন্য। আসলে এই যে রাজনীতি করার জন্য, এই যে দুর্যোগ একটা পরিবারের, অন্য কোনো অপরাধ না, অপরাধটা হচ্ছে রাজনীতি করা, আওয়ামী লীগ করা। জি জি জি। এই যে দুর্যোগ এই পরিবারের, পরিবার কি বলে, বাবা আর এগুলো রাজনীতি করার দরকার নেই, পরিবার কি এখন তাই বলে? পরিবারে আমার মা সবসময় বলে যে বাবা এইগুলোর ভিতরে আর যেও না, কিন্তু আমার বাবা সবসময় আমাকে হিম্মত দেয় যে যেহেতু তোমার বাসা গোপালগঞ্জ আর তোমার নামটাও আমি নিজে রাখছি বঙ্গবন্ধুর নামের সাথে মিলিয়ে মুজিব, সেক্ষেত্রে তোমার যতই ভয়ভীতি হোক না কেন, আর জেল তো পুরুষ মানুষের জন্য, সেক্ষেত্রে তুমি তোমার সামনের যে কেরিয়ার আছে রাজনৈতিক, এটা তুমি আগিয়ে নিয়ে মানে এগিয়ে নিয়ে যাও। এমন সাহস আমার বাবা এবং আমার যারা ভাই ব্রাদার আছে ওনারা আমাকে এই সাহস সবসময় যোগায়। জামিন কবে হলো জামিন? জামিন হয়েছে আপনার ঈদ উল ফিতরের 7 দিন পরে, তখন আপনার এপ্রিল মাসের সম্ভবত 7 তারিখে বা 8 তারিখে আমার জামিন হয়েছে। এরপরে মে মাসের 7 তারিখে। এরপরে জেল থেকে বের হয়ে কি করলে? জেল থেকে বেরিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে আত্মগোপন করি কিছুদিন। এরপরে পরবর্তীতে আপনার যেগুলা মিটিং মিছিল বা আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে আমি আমার রাজনৈতিক কার্যক্রম সবসময় সচল রাখি। এবং পরবর্তীতে এই যে 16 জুলাই যে প্রোগ্রামটা এনসিপি গোপালগঞ্জ রাখছিল, এই প্রোগ্রামের বিরুদ্ধে আমরা যে আন্দোলন গড়ে তুলি, এই আন্দোলনে আমি সরাসরিভাবে মানে জড়িত ছিলাম। পরবর্তীতে পুনরায় আবার আমাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। এখন কয়টা মামলা তোমার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে এখন 2টা মামলা আছে এবং সদর থানায় আমি খোঁজ নিয়েছি, ওইখানেও একটা মামলা আছে, সেটা হচ্ছে আপনার সহিংসতার মামলা। তারপরে তো জেল জুলুম হুলিয়া হওয়ার তো মুজিব শিকদারকে কেউ তো আটকে রাখতে পারে না, তাই তো? জি জি ইনশাল্লাহ, এবং আগামীতেও আটকে রাখতে পারবে না, যেহেতু আমার নাম বঙ্গবন্ধুর নামের সাথে মিল করে আমার বাবা রাখছে, সেক্ষেত্রে একটু হলেও বঙ্গবন্ধুর আদর্শ আমার বুকে ধারণ করে রাখি। আর আমি বঙ্গবন্ধুর মতোই দেশকে ভালোবাসি, আর দেশপ্রেম নিয়েই ইনশাল্লাহ আমি মরতে চাই। আর দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ, আর এই ইমানের অঙ্গ নিয়েই ইনশাল্লাহ সামনের দিকে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব। তোমার সহকর্মী নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলতে চাও এই সুযোগে? ইনশাল্লাহ আমি এতটুকুই বলতে চাই যে আমার যে সকল সিনিয়র নেতাকর্মী আছেন সবাইকে একটা বিষয় অনুরোধ করব, আপনাদের যদি দলীয় কোনো উকিল বা কোনো ব্যারিস্টার থাকে, সেক্ষেত্রে আপনারা যারা আছেন তাদেরকে দিয়ে জেলখানায় এখনো যারা দীর্ঘদিন ধরে বন্দি আছে তাদেরকে ছাড়ানোর একটা ব্যবস্থা করার জন্য আমি বিশেষভাবে তাদেরকে অনুরোধ করব, কারণ জেলখানা জিনিসটা আসলে এখন খুব একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যারা আমার সহযোদ্ধা আছে তাদেরকে বলবো যে যেখান থেকেই সংগ্রাম করবে সেফ জোনে থেকে সংগ্রাম করবে, কারণ আমাদের সংগ্রাম আরো বাকি আছে, এগুলা আমাদেরকেই করতে হবে। এখন যদি আমরা জেলখানায় বন্দী হয়ে যাই সেক্ষেত্রে আমাদের কার্যক্রম থেমে যাবে, আর এই কার্যক্রমকে সচল রাখতে হলে আমাদেরকে সুন্দরভাবে সেফ জোনে থাকতে হবে। মুজিব, তোমার নেত্রীর উদ্দেশ্যে কিছু বলবে তুমি? হ্যাঁ, আমার নেত্রীর উদ্দেশ্যে আমি এই কথাটাই সবসময় সবার কাছে বলি, যেন মহান আল্লাহ পাক আমার দেশ দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে সর্বসময় সর্বাপেক্ষায় সুস্থ এবং ভালো রাখেন, কারণ তার হাতেই বাংলাদেশ নিরাপদ, আর তার মাধ্যমেই আগামীতেও বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে। আর আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা সর্বাপেক্ষায় তার নেতাকর্মীদেরকে খোঁজ খবর নিছেন এবং আশা করি সবসময় নিবেন।